বন্ধুরা, শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। ইরান হয়তো এই যুদ্ধে সরাসরি জয়ী হবে না, কিন্তু তার মানে এই নয় যে তারা সহজেই পরাজিত হবে। প্রযুক্তি, সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের তুলনা করা কঠিন। ইরান নিজের সীমাবদ্ধতা সম্পর্কে খুব ভালোভাবেই জানে, আর এই কারণেই ইরান সরাসরি যুদ্ধ জিতে যাওয়ার বদলে দীর্ঘমেয়াদী একটি ভিন্ন কৌশল বেছে নিয়েছে। তাদের লক্ষ্য হলো প্রতিপক্ষের যুদ্ধের খরচ ও ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে পৌঁছে দেয়া যাতে আমেরিকা বা ইসরায়েল শেষ পর্যন্ত জিতলেও এই জয় তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে। অর্থাৎ ইরান এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে বিজয়ের মূল্য এত বেশি হবে যে শেষ পর্যন্ত প্রতিপক্ষকেই ভাবতে হবে এত বড় ক্ষতির বিনিময়ে পাওয়া এই বিজয় আদৌ কতটা অর্থবহ। সামরিক ভাষায় এমন বিজয়কে বলা হয় পিউরিক ভিক্টরি। কিন্তু প্রশ্ন হলো, পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান কিভাবে এমন কৌশল বাস্তবায়ন করেছে? এখানে রাশিয়ার ডুমসডে হ্যান্ড কিংবা ডেড হ্যান্ডের কথা বলা যেতে পারে। এটি রাশিয়ার একটি অত্যন্ত গোপন পারমাণবিক কমান্ড ব্যবস্থা, যার উদ্দেশ্য হলো দেশের শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও প্রতিশোধমূলক হামলার সক্ষমতা ধরে রাখা। ধারণাটি হলো, যুদ্ধের সময় রাশিয়ার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দেশ বা সংকেত না পাওয়া যায়, তাহলে ব্যবস্থাটি পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। অর্থাৎ নেতৃত্বের উপর হামলা হলেও পুরো প্রতিরক্ষা কাঠামো যেন একসঙ্গে অচল না হয়ে যায়। রাশিয়ার এই ধারণা থেকেই ইরানের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়, সেটা হচ্ছে বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণত কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষ প্রথমেই চেষ্টা করে দেশটির শীর্ষ নেতৃত্ব, সামরিক ঘাঁটি, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে দুর্বল করে দিতে। কারণ নেতৃত্ব ও কমান্ড কাঠামো ভেঙে পড়লে পুরো সামরিক ব্যবস্থাকে অচল করা অনেকটাই সহজ হয়ে যায়। আমেরিকা ও ইসরায়েল ইরানের ক্ষেত্রে এমন কৌশল গ্রহণ করেছিল বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হয়। যে স্থানে আয়াতুল্লাহ আলী খামেনি বৈঠক করেছিলেন সেখানেও হামলা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। এই হামলায় খামেনি সহ প্রায় 40 জন নিহত এবং আইআরজিসির শীর্ষ পর্যায়ের একজন কমান্ডারও নিহত হওয়ার কথা জানা যায়। সাধারণভাবে শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হারালে একটি দেশের সেনাবাহিনীর কমান্ড কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা থাকে। কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত প্রায় 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও ইরান আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে ধারণা করেছিলেন যুদ্ধটি খুব অল্প সময়ের মধ্যেই শেষ হতে পারে, কিন্তু 10 মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি জানান সংঘাত তার ধারণার তুলনায় বেশি সময় ধরে চলতে পারে। তিনি আরো বলেন, ইরানের হাতে তাদের হিসাবের চেয়েও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, শীর্ষ নেতৃত্বে এত বড় আঘাত আসার পরেও ইরান কিভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে? এর উত্তর খুঁজতে হলে ইরানের দীর্ঘদিনের সামরিক পরিকল্পনার দিকে তাকাতে হবে। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা প্রায় 70টি দেশে সামরিক অভিযান চালিয়েছে বলে বিভিন্ন গবেষণায় দাবি করা হয়। আর সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জের বিষয়টিও ধরলে এই সংখ্যা আরো অনেক বেশি হয়ে যায়। কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি ডি শ্যাক্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে 1947 সাল থেকে 1989 সালের মধ্যেই আমেরিকা প্রায় 70টি দেশে রেজিম চেঞ্জের উদ্দেশ্যে বিভিন্নভাবে অভিযান চালায়। পরবর্তী সময়েও সার্বিয়া, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, সুদান সহ বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ও রাজনৈতিক ভূমিকা দেখা গিয়েছে। ইরান ইরাক যুদ্ধের পাশাপাশি ইরাক ও আফগানিস্তানে আমেরিকার অভিযানও খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করা যায়। তারা লক্ষ্য করেছে আমেরিকা যখন কোনো দেশে সামরিক অভিযান চালায় তখন শুরুতেই শত্রু দেশের শীর্ষ নেতৃত্ব, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ কমান্ডারদের দুর্বল করার চেষ্টা করে। এর মূল উদ্দেশ্য হলো নির্দেশদাতা ও নির্দেশ পালনকারীদের মধ্যে থাকা যোগাযোগের পুরো কাঠামো ভেঙে দেয়া। একবার এই কমান্ড চেন বিচ্ছিন্ন হয়ে গেলে প্রতিপক্ষকে অচল করা অনেকটাই সহজ হয়ে যায়। 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকেই তিনি সম্ভাব্য ভবিষ্যৎ হামলার বিষয়টি নিয়ে চিন্তা করতে শুরু করেন। তার আশঙ্কা ছিল কোনো একদিন যদি ইরানে
বড় ধরনের হামলা হয় এবং দেশের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে ধ্বংস হয়ে যায়, তাহলে তখন ইরানের প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করবে? এই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে আইআরজিসিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেন তিনি। যুক্তরাষ্ট্রের মতো ইরানেও একাধিক প্রদেশ রয়েছে। দেশটির 31টি প্রদেশে আইআরজিসির পৃথক পৃথক ইউনিট গড়ে তোলা হয়। শান্তিকালীন সময়ে এসব ইউনিটের অন্যতম কাজ ছিল স্থানীয় মানুষকে সংগঠিত করা এবং সামরিক প্রশিক্ষণ দেয়া। কিন্তু যুদ্ধ শুরু হলে এই কাঠামো সম্পূর্ণভাবে ভিন্নভাবে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। যতক্ষণ ইরানের কেন্দ্রীয় নেতৃত্ব সক্রিয় এবং তাদের সঙ্গে যোগাযোগ বজায় থাকে, ততক্ষণ প্রাদেশিক ইউনিটগুলো কেন্দ্রের নির্দেশ অনুসরণ করে। কিন্তু যদি তেহরানে বড় ধরনের হামলা হয় এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে শুরু করে আর সেই অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। অর্থাৎ তাদের প্রতিটি সিদ্ধান্তের জন্য তেহরানের সরকার, প্রেসিডেন্ট কিংবা কেন্দ্রীয় আইআরজিসির নেতৃত্বের কাছ থেকে সরাসরি অনুমতির প্রয়োজন পড়ে না। আর এই কারণে কেন্দ্রীয় নেতৃত্বের উপর হামলা করলেও পুরো ইরানের প্রতিরোধ ব্যবস্থা একসঙ্গে অচল হয়ে যায় না। এই বিকেন্দ্রীভূত কাঠামোকেই এখানে মোজাইক ডিফেন্স সিস্টেম হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। এর মূল শক্তি হলো একটি অংশ ধ্বংস হয়ে গেলেও অন্য অংশগুলো নিজেদের মতো করে কার্যক্রম চালিয়ে যেতে পারে। ইরানের লক্ষ্য শুধু সামরিকভাবে টিকে থাকা নয়, তাদের আরেকটি বড় কৌশল হলো মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ অঞ্চলগুলোতে এমন অস্থিরতা তৈরি করা যাতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা খায়। কারণ বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গেলে শুধু যুদ্ধরত দেশগুলো নয়, বিশ্বের প্রায় সব বড় বড় দেশগুলোই চাপের মুখে পড়ে। আর তখন ভারত, চীন কিংবা ইউরোপের দেশগুলো যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে শুরু করে দেয়। ইরানের এই কৌশল প্রভাব জ্বালানি বাজারেও দেখা যেতে পারে, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ তৈরি হলে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে হলে কিছু পরিসংখ্যান দেখা দরকার। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল চেক পয়েন্ট। প্রতিদিন এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়, যা বিশ্বব্যাপী তেলের চাহিদার একটি বড় অংশ পূরণ করে। শুধু তেল নয়, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও এলএনজিও এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। এই কারণে মধ্যপ্রাচ্যে চলমান কোনো বড় সংঘাতের প্রভাব শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। জ্বালানির দাম, পরিবহন ও খরচ এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের উপর, অর্থাৎ পরাশক্তিগুলোর মধ্যে চলা এই সংঘাতের সবচেয়ে বড় চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরে পড়ে। হরমুজ প্রণালীর গুরুত্ব শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থার সঙ্গেই জড়িত। ইরান যদি এই গুরুত্বপূর্ণ জলপথে বাধা সৃষ্টি করে, তাহলে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগে। ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এই জলপথে কিছু অংশ তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ। এর মধ্য দিয়ে বিশাল তেলবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে কোনো ধরনের সামরিক উত্তেজনা তৈরি হলে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ উভয়ে ঝুঁকির মধ্যে পড়ে। এর প্রভাব সাধারণ মানুষের জীবনেও পৌঁছাতে পারে। জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হলে মানুষ পেট্রোল পাম্প ও গ্যাস সরবরাহ কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করে। রান্নার গ্যাসের সরবরাহ কমে গেলে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসাও সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা থেকে যায়। আসলে আন্তর্জাতিক রাজনীতিতে জ্বালানি একটি বিশাল শক্তি। যে পক্ষ তেল ও গ্যাসের সরবরাহের উপর যত বেশি চাপ প্রয়োগ করতে পারবে, আন্তর্জাতিক কূটনীতিতে তাদের প্রভাবও ঠিক ততটাই বেশি। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের দেশগুলোর মধ্যে ভেনেজুয়েলা অন্যতম। এরপরে রয়েছে সৌদি আরব এবং ইরান। ইরানের কাছে বিপুল পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটির জ্বালানি সম্পদও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই ইরানকে ঘিরে চলমান সংঘাতকে শুধু সামরিক লড়াই হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে তেল, গ্যাস, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনৈতিক স্বার্থ। অন্যদিকে ইসরায়েলের এই যুদ্ধে অংশ নেওয়ার পিছনে একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে বলে
এই বিশ্লেষণে তুলে ধরা হয়েছে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। তাদের দৃষ্টিতে একটি স্বাধীন ও শক্তিশালী ইরান আঞ্চলিক ভারসাম্যের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলের আরেকটি লক্ষ্য হলো ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে সেখানে নিজেদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সরকার প্রতিষ্ঠা করা। এদিকে আমেরিকার নিজের কাছেও বিপুল পরিমাণ তেলের মজুদ রয়েছে, কিন্তু তেল নিয়ে তাদের কৌশলের পিছনে আরো একটি অর্থনৈতিক বিষয়ও রয়েছে। অপরিশোধিত তেলের ধরন ও মান এক নয়। সাধারণভাবে হালকা ও ভারী এই দুই ধরনের তেলের কথা বলা হয়। হালকা তেল তুলনামূলকভাবে সহজে পরিশোধন করা যায় এবং এর বাজার মূল্য অনেক বেশি। অন্যদিকে আমেরিকার অনেক পুরনো রিফাইনারি মূলত ভারী তেল পরিশোধনের উপযোগী করে তৈরি হয়েছিল। ফলে আমেরিকা নিজেদের উচ্চ মূল্যের হালকা তেল দ্রুত ব্যবহার না করে অনেক সময় আন্তর্জাতিক বাজারে তারা ভারী তেল সংগ্রহ করে তা নিজেদের রিফাইনারিতে পরিশোধন করতে পারে। একই সঙ্গে নিজেদের মজুদের তেল অন্য বাজারে বিক্রি করার সুযোগ থাকে। এর সঙ্গে যুক্ত রয়েছে ডলারের আন্তর্জাতিক প্রভাব। বিশ্বব্যাপী তেল বাণিজ্যের বড় একটি অংশ ডলারে পরিচালিত হয়, যাকে সাধারণভাবে পেট্রো ডলার ব্যবস্থা বলা হয়। আর এই আর্থিক প্রভাব আমেরিকাকে আন্তর্জাতিক রাজনীতিতে বাড়তি শক্তি দেয়। এখন প্রশ্ন হলো, ইরানের চূড়ান্ত লক্ষ্য কি? এই বিশ্লেষণ অনুযায়ী ইরান চায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এতটা বাড়ুক যে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়। তেলের দাম যদি ব্যারেল প্রতি $200 কাছাকাছি পৌঁছে যায়, তাহলে বিশ্বের বড় অর্থনীতিগুলোও ব্যাপকভাবে সংকটের মুখে পড়বে। আর তখন যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা ও ইসরায়েলের উপর পশ্চিমা বিশ্বসহ অন্যান্য দেশগুলোর চাপ অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ সরাসরি যুদ্ধ জেতার পরিবর্তে ইরান যুদ্ধের অর্থনৈতিক মূল্য এত বেশি করে তুলতে চাইছে যে প্রতিপক্ষের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এই পরাশক্তির সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী শেষ পর্যন্ত সাধারণ মানুষই। পৃথিবীর এক প্রান্তে চলা যুদ্ধের প্রভাব এসে পড়ে জ্বালানি, পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উপর। তেলের দাম বাড়লে পরিবহনের খরচ বাড়ে, আর তার প্রভাবে ধীরে ধীরে বাজারের প্রায় প্রতিটি পণ্যের উপরে পড়ে। ফলে যুদ্ধক্ষেত্রে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সাধারণ মানুষের জীবনও এই সংঘাতের কারণে কঠিন হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় হলো, ইরানের এই মোজাইক ডিফেন্স এবং জ্বালানি নির্ভর কৌশল শেষ পর্যন্ত তাদের এই অসম যুদ্ধে টিকে থাকতে সাহায্য করবে কিনা, নাকি আমেরিকা ও ইসরায়েল তাদের পরিকল্পনা অনুযায়ী ইরানের রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে সক্ষম হয়। আপনাদের কি মনে হয়, ইরানের কৌশল কি আদৌ শেষ পর্যন্ত কার্যকর হবে, নাকি পরাশক্তির সামরিক শক্তির কাছে তারা পরাজিত হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমি আপনাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।